এমনি এমনি আমি অঙ্কে এত ভালো হইনি, এর পেছনে একটি রহস্য আছে। সেই চাঁদে যাবার ব্যাপারটার পর থেকেই আমি ছাড়া আমাদের বাড়ির আর সকলেই যে সেজো মামার উপর হাড়ে চটা হবে তাতে আর আশ্চর্য কি। তাই পরের বছর পুজোর ছুটির ঠিক আগে যখন সে আমাকে খামে চিঠি দিল, আমি পাহাড়ে যাচ্ছি 20 দিনের জন্য, আমার সঙ্গে তোর যাওয়া নিতান্ত দরকার, এ যেন অন্যথা না হয়, এই চিঠিকে টেলিগ্রাম মনে করবি, ইত্যাদি ইত্যাদি। তখন মনটা খুব আঁকুপাকু করলেও বাড়িতে কথাটা স্রেফ চেপে গেলাম। তার অন্য কারণও ছিল। লুকিয়ে সেজো মামাকে লিখলাম, তোমার সঙ্গে কোথাও যাওয়া কত নিরাপদ তা আমার খুব জানা আছে। তাছাড়া টার্মিনাল পরীক্ষার শেষে ওভাবে চিঠি লেখা তোমার উচিত হয়নি। মনের উত্তেজনায় অঙ্কের পরীক্ষায় যা নয় তাই হয়ে গেছে, ইত্যাদি। আমার বোঝা উচিত ছিল যে অত সহজে ছেড়ে দেবার পাত্রই নয় সেজো মামা। যেদিন পরীক্ষার ফল বেরুলো, একরকম শোকের দিনই বলতে হবে, স্বয়ং এসে হাজির। শটাং গিয়ে বাবাকে বলল, জাম্বু, ছেলের ভবিষ্যতের জন্য যদি আপনার এতটুকু ভাবনা থাকে তো এমন সুযোগ ছাড়া নয়, 20 দিনের জন্য ওকে আমার সঙ্গে দিন। কার্শিয়াংয়ে এক বন্ধুর বাড়ি পাচ্ছি, সময় ভালো, তরি তরকারি, ডিম, দুধ, মুরগি বাড়ি বয়ে দিয়ে যায়। শহর থেকে বেশ দূরে, সিনেমা ও কুসংসর্গের কোনো সম্ভাবনা নেই। আর সবচেয়ে বড় কথা হলো, বটুকেশ্বর নন্দী পাশের বাড়িতে থাকেন ও গবেষণা করেন। বাবা অবাক হয়ে বললেন, কোন বটুকেশ্বর? সেই অঙ্কের ধুরন্ধর নাকি? তা নয় তো কি, জটিল গবেষণার মাঝে মাঝে ডাক্তার তাঁকে এক্সারসাইজ আর হিউমারাস রিলিফ নিতে বলেছে। আপনার ছেলেকে অঙ্ক শেখাতে হলে প্রচুর পরিমাণে দুটোই হবে, এটা তো ঠিক। বাবা বললেন, তা হয়তো হবে, কিন্তু তোমার মতো বিদ্যে দিগ্গজকে এসব পণ্ডিত লোক চেনে কি করে? সেজো মামা চোটে কাইন, বাহ, বিদ্যে দিগ্গজ আবার কি? বিকম পাস করেছি, অফিসে চাকরি করে খাচ্ছি। তাছাড়া ওকে আমি ঠিক চিনি না, আমার বন্ধু মুকুন্দ ওর সেক্রেটারি, তার সঙ্গেই সব কথা হয়ে গেছে। বটুকেশ্বর নন্দী আপনার ছেলের মতোই কাউকে খুঁজছেন। অবশ্যই আপনাদের যদি এতেও আপত্তি থাকে তবে থাকবে। বাবা বললেন, আহা, চটো কেন, একটু ঠাট্টাও বোঝো না। কি আর আপত্তি থাকতে পারে আমাদের, বিশেষ করে এবারের অঙ্কের পরীক্ষায় যখন। এই বলে আমার দিকে এমনি কটমট করে তাকালেন যে কারও বুঝতে বাকি রইল না অঙ্কের পরীক্ষায় কত নম্বর পেয়েছি। মোট কথা, সেজো মামার সঙ্গে সত্যিই কার্শিয়াং গেলাম। একটা নতুন গরম গেঞ্জি, একজোড়া গরম মোজা, বড় মামার ছেলে লেবুদার ছোট হয়ে যাওয়া গোটা 2 গরম কোট প্যান্ট, আমার নিজের সোয়েটার দুটো, আর বলা বাহুল্য প্রচুর অঙ্কের বই খাতা সঙ্গে গেল। ট্রেন ছাড়ার সময় বইয়ের বান্ডিল দেখে সেজো মামার চক্ষু স্থির। বাবাকে বললে, আরে অঙ্কের বিশারদের কাছে যাচ্ছে, অঙ্কের যাবতীয় বই তিনি গুলে খেয়েছেন, আবার অত বই কেন? বলছি না, নতুন প্রক্রিয়াতে উনি অঙ্ক শেখাচ্ছেন, বই ফই লাগবে না। বাবা কাষ্ঠ হাসি হেসে বললেন, বটুকেশ্বর তো তোমার ভাগ্নেকে দেখেনি। সেজো মামা বিরক্ত হয়ে বলল, কিছুই খবর রাখেন না জাম্বু, বটুকেশ্বর আনকোরা কাঁচা জমিই চান, যেখানে ভুল শেখানোর চাষ হয়নি। কিন্তু বাবা নাছোড়বান্দা। ট্রেন ছাড়তেই সেজো মামা বলল, ঠাট্টা নয়, বটুকেশ্বর নন্দী একটা জিনিয়াস, জিনিয়াস কেন, একটা ম্যাজিশিয়ানও বলা চলে, অঙ্কের জাদুকর। না করতে পারেন হেন জিনিস নেই, দেখে অবাক হয়ে যাবি। অঙ্কে কত পেয়েছিস? মুখ ঘুরিয়ে নিলাম। 11। বা, হাফ-ইয়ারলিতে? 13। ভেরি গুড, ভেরি গুড, এইরকম জমি চাষের উপযুক্ত। 20 দিনে ভোল কেমন ফিরে যায় দেখিস। আমার মুখ তাই শুনে তেলো হাঁড়ি। বেড়াতে এসেছি, 20 দিন ধরেই অঙ্ক কষতে হবে নাকি? সেজো মামা একগাল হাসল, না রে না, আসলে আর জাদুকর বলছি কেন, একদিনও কষতে হবে না, বই নিয়ে বটুকেশ্বরের ছায়াও মারাতে হবে না।
সাবধান, যখন তখন ওর আশেপাশে খাতা নিয়ে যেন ঘুরঘুর করিস না। জিনিয়াসের মাথার ঠিক থাকে না, শেষটা কি হতে কি হয়ে যায়। কই লুচি কাটলেট বের কর, সেই কখন 2 ঘন্টা আগে 4টি ঝোল ভাত খেয়ে বেরিয়েছি, তোর খিদে পায়নি? টিফিন ক্যারিয়ার খুলতে খুলতে বললাম, হুম। হুম আবার কি? বললাম না উনি একটি সাক্ষাৎ জাদুকর, তোকে অঙ্কের পণ্ডিত করে দিতে ওর ঠিক 8 মিনিট সময় লাগবে, অবশ্যই একটা মেশিনও লাগবে। শুনে এমনি চমকে গেলাম যে একসঙ্গে 2টো লুচি আর একটা গোটা কাটলেট মুখে পুরে কিছুক্ষণ অজগর সাপ। সেগুলো গেলা হলে ভয়ে ভয়ে বললাম, মেশিন দিয়ে অঙ্কগুলো রাইট হবে তো? মানে মাঝখানটা ভুল হলে ম্যানেজ করে দিতে পারবো, কিন্তু উত্তরটা মিলবে তো? সেজো মামা আকাশ থেকে পড়লেন, সে আবার কি, মেশিনের কখনো ভুল হয় নাকি? গোড়া মধ্যিখান শেষ সব রাইট হবে। টপ টপ করে সেজো মামা 3-4টে মালপো খেয়ে নিল। আমি বললাম, কিন্তু কিন্তু আবার কি? তবে কি আমাকে বিশ্বাস করিস না? কেন নিয়ে যায়নি তোকে চাঁদে? এরপর আর বেশি কিছু বলাটা ঠিক মনে হলো না। চারদিকের দৃশ্য দেখতে দেখতে খেতে খেতে আর ঘুমোতে ঘুমোতে কার্শিয়াং পৌঁছে গেলাম। এরকম জায়গা আমি কখনো দেখিনি। একদিকে খাড়া পাহাড়, তার পেছনে হিমালয়, অন্যদিকে গভীর খাত। দূরে সমান জায়গার মধ্য দিয়ে তীর তীর করে 5টা নদী বয়ে যাচ্ছে। রেলের লাইনের অনেক নিচে পাহাড়ের গায়ে 2টো কাঠের বাড়ি, উঠিকট আর পরিকট। আমরা থাকি উঠিকটে। কি সুন্দর বাড়ি, সে আর কি বলবো। বড় বড় কাঠের টবে নানা রঙের ফুল ফুটেছে, পাশাপাশি 2টি ঘর, এক ফালি বারান্দা, সামনে এক চিলতে বাগান। ঘরে স্প্রিং দেওয়া খাটে নরম বিছানা, আর সাইলা বলে চাকরটা কি চমৎকার মুরগি রাঁধে, সে আর কি বলবো। তবু মনে বড় ভাবনা। সেজো মামাকে জিজ্ঞেস করলাম, মেশিন দিয়ে অঙ্ক শিখলে ব্যথা লাগে না তো? সেজো মামা রেগে গিয়ে কি বলতে যাবে, এমন সময় সাইলা গরম গরম ডিম দিয়ে রুটি ভেজে আনলো। সেজো মামা নরম হয়ে বলল, ওই দেখ পরিকট, ওর কত বড় বাগান, চারদিকে 1.5 মানুষ উঁচু পাঁচিল, যাতে বাহিরের কেউ ঢুকতে না পারে আর ভেতরের কেউ পালাতে না পারে। বাগানে দেখ ঝোপের মধ্যে ছোট ছোট ঘর, ওই সব ঘরে জন্তু জানোয়াররা থাকে, তাদের নিয়ে গবেষণা হয়। লাফিয়ে উঠলাম, শেষটা কেটে কুটে মাইক্রোস্কোপের নিচে? সেজো মামা রেগে মেগে বাকি 3টে রুটি ভাজার মধ্যে বড় 2টোকেই খেয়ে ফেলল। তোর যেমন বুদ্ধি, কাটবেন কেন, অঙ্ক শেখান। আমার হাত থেকে অন্য রুটিটা পড়ে গেল, আর সাইলার ভুটিয়া কুকুর ঢেঁপি অমনি সেটাকে মুখে তুলে দে ছুট। সেজো মামা বললেন, হ্যাঁ ওখানকার কাকরাও তোর চেয়ে ঢের বেশি অঙ্ক জানে, মুশকিল হচ্ছে তারা লিখতে পারে না। তাছাড়া সমস্ত ছাপ নেবার পক্ষে ওদের মগজগুলো বড্ড ছোট। মোট কথা একজন 12-13 বছরের অঙ্ক না জানা মানুষ ওদের দরকার। পাওয়া বড় শক্ত, সবাই কিছু না কিছু জানে। তাই তোকে আনা, পরীক্ষার স্পেসিমেন চাই ওদের। তাই বিনি পয়সায় এমনি ভালো বাড়ি, রোজ ফ্রি ভোজ। ওরে সাইলা, রাতে পরোটা কাবাব হচ্ছে তো, শুধু একজনের মতো কিন্তু, দাদাবাবু খাঁচায় যাবে। আমার হাত পা ঠান্ডা, খাঁচায় আবার কি? ক্যাঁচ করে গেট খুলে গলা বন্ধ ছক্কাটা গরম কোট, হাঁটুর কাছে বগলেস আঁটা প্যান্টুলুন, কদম ছাঁট চুল, একটা লোক এসে বারান্দায় উঠল। আরে মুকুন্দ যে, এসো এসো। মুকুন্দবাবু আমার মাথা থেকে পা অবধি ভালো করে দেখে নিয়ে বললেন, এই নাকি স্পেসিমেন, নুন মাখানোর কথা বলা হয়েছে? আমি হাত পা ছুঁড়ে পালাবার চেষ্টা করলাম। সেজো মামা শক্ত করে কনুইটা ধরে বলল, কি জ্বালা, মেশিনে দেবার আগে নুন মাখাতে হবে না? মুকুন্দবাবু বললেন, নুনে আপত্তি থাকলে কষ্টিক, না কচি মাংস, নুনই ভালো। ওহে, তোমার কোনো ভয় নেই, নুনই দেব। কি হে, বেশি চালাক নয় তো? তাহলে চলবে না? না না, আমার একটা আক্কেল আছে তো, হাফ-ইয়ারলিতে 13, এবারে 11। তাও শুনলাম পক্ষপাতিত্ব করে ওর বাবার কাছে টাকা ধারে কিনা। এত কথা আমিও জানতাম না,
কিন্তু তোমার এরকম পোশাক কেন মুকুন্দ? এ নইলে চলে না। চুল থাকলে আমার বুদ্ধির দৌড় দেখে বাঁদররা চুল টেনে কান মলে একাকার করে, কান ঢাকা পড়তে হয়। কি হে ছোকরা, তুমি হলে আমাদের স্পেসিমেন 501। তোমার আগে 500টা গেছে, কোনোটা সম্পূর্ণ সাকসেসফুল হয়নি। তোমার উপর অনেক আশা, তাই সবচেয়ে ভালো ঘরে থাকা, ভালো খাওয়া, রেডিও, কমিক সব ব্যবস্থা করা হয়েছে। এমনকি মন ভালো রাখার জন্য অন্য স্পেসিমেনদের মধ্যে থেকে একজন সঙ্গীও দেওয়া যেতে পারে। সেজো মামা ব্যস্ত হয়ে উঠলেন। না হে মুকুন্দ, তাতে কাজ নেই, ঘাঁটিয়ে কি হবে, বরং ঢেঁপি সঙ্গে যাক। আহ, বাঁচা গেল। ঢেঁপি আমাকে খুব ভালোবাসে। সারাদিন আমার খাটে আমার লেপের নিচে শুয়েছিল। আমার মাথার কোঁকড়া চুলের সঙ্গে ওর নিজের গায়ের কোঁকড়া লোমের সাদৃশ্য দেখে বোধহয় আমাকে স্বজাতি ঠাউরেছিল। মুকুন্দবাবু উঠে পড়লেন। চলি এখন, রাতে মাস্টারমশাই একবার স্পেসিমেন দেখতে আসবেন। মুকুন্দবাবু চলে গেলে আমি বললাম, থাকগে সেজো মামা, খাঁচায় ঢেপির কষ্ট হবে, আমি বরং তোমার কাছেই অঙ্ক অভ্যাস করি। সেজো মামা কেন যেন খিঁচড়েই ছিল, তেড়িয়া হয়ে উঠল। আমার কাছে? আমি কি অঙ্ক জানি নাকি? বিয়োগ পর্যন্ত কষতে পারি না, সেটা ভুলে গেছিস? তাছাড়া এখন টু লেট, খাতায় তোমার নাম উঠে গেছে। এখন তুমি আমাদের কেউ নও, ওদের স্পেসিমেন 501। তাছাড়া আগাম টাকা দিয়ে এই কোর্টটা কিনেছি, এখন আর নড়চড় হয় না। আপত্তিটা কিসের তা তো বুঝলাম না, লাগবেও না একটুও। নাকি ঘুম পাড়িয়ে গভীর রাতে মেশিন দেওয়া হয়, স্পেসিমেন টেরও পায় না? শুধু কি শুধু সেজো মামা? কিন্তু সেটা আর শোনা হলো না, কারণ মুকুন্দবাবুর সঙ্গে স্বয়ং বটুকেশ্বর এসে উপস্থিত হলেন। পাকা চুল দাঁড়ি, অবশ্যই মাংকি ক্যাপ দিয়ে ঢাকা, অবিকল মুকুন্দবাবুর মতো পোশাক। আমার দিকে চেয়ে হেসে বললেন, ছক্কাটা পোশাক দেখে অবাক হচ্ছ নাকি? জানো না, ছকের দিকে খানিকক্ষণ তাকালে একটা হিপনটিক ভাব হয়। স্পেসিমেনদের আপত্তি করবার কোনো ইচ্ছাই থাকে না। যাই হোক, তোমার কোনো ভয় নেই, কাল সকালে উঠে দেখবে আমার সমান অঙ্ক জানো। ভাঙা গলায় বললাম, কি করে? ও মা, মুকুন্দ বলেনি বুঝি? শোনো তবে, মানুষের মগজে উঁচু নিচু ইকড়ি মিকড়ি থাকে, ছবিতে দেখেছ তো? ওইগুলোই জ্ঞানবিদদের দাগ। কোনো উপায়ে ওগুলো মুছে গেলে জ্ঞানবিদ্যেও খতম। আবার তেমনি যদি কোনো কৃত্রিম উপায়ে মগজের উপর ওই রকম উঁচু নিচু খাঁচ ভাঁজ করে দেওয়া যায়, আপনা থেকেই জ্ঞানবিদ্যে গজিয়ে যায়, বই পড়তেও হয় না। 30 বছরের গবেষণার ফলে আমার মগজের ইলেকট্রনিক ফটো তুলতে পেরেছি, তার হুবহু নকল করার যন্ত্রও আবিষ্কার করেছি। সেই যন্ত্র দিয়ে তোমার মগজে 5 সেকেন্ড বৈদ্যুতিক ঢেউ চালালেই ব্যাস, আমি যত অঙ্ক জানি তুমিও ততই জানবে। আমার যা শিখতে 50 বছর কঠোর পরিশ্রম করতে হয়েছে, তখন তোমার অঙ্কের মেডেল ঠেকায় কে? আমি বললাম, ও বুঝেছি, অনেকটা গ্রামোফোন রেকর্ডের ব্যাপার। ধুরন্ধরের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সেজো মামাকে বললেন, বড় বেশি বুদ্ধি মনে হচ্ছে যে। সেজো মামা বলল, না না, ওটা আপনার মনের ভুল। এই বেটা, 4-এর বর্গ কত? আমি বললাম, 8। ধুরন্ধরের মুখে হাসি ফুটল। দুটো বিন্দুর মধ্যে সবথেকে ছোট লাইন কি হতে পারে? আমি বললাম, পাহাড় ফুঁড়ে টানেল দিয়ে। ধুরন্ধর উঠে পড়ে আমার পিঠ চাপড়ে বললেন, বাহ, ভেরি গুড, ভেরি গুড। মুকুন্দবাবু ওঁকে রওনা করিয়ে দিয়ে ফিরে এসে বললেন, মাস্টারমশাই বলছেন শুভ কাজে দেরি করতে নেই, কাল রাতেই হয়ে যাক, কি বলো হে? আমি বললাম, রাতে আমার ঘুম পায়, সকালে হোক। মুকুন্দবাবু বিরক্ত হয়ে উঠলেন। বলছি, ঘুমন্ত অবস্থায় সবচেয়ে ভালো, স্পেসিমেন কোনো আপত্তি করার আগেই মেশিন লেগে যায়। তাছাড়া পই পই করে বলছি, সকালে ওকে ঘাঁটিও না, উনি প্রকৃতিস্থ থাকেন না। লাফিয়ে উঠলাম, তবে কি পাগল নাকি? থাক বাবা, আমি না হয় এই ক্লাসেই আর 1 বছর। মেজো মামা ধমকে উঠলেন, থাম দেখিনি, কোন মহাপুরুষ কবে প্রকৃতিস্থ ছিলেন সেটা আগে বল। রবীন্দ্রনাথ কি প্রকৃতিস্থ ছিলেন? তাহলেই নোবেল পুরস্কার পেয়েছিলেন আর কি।
জগদীশ বোস, পিসি রায় এঁরা প্রকৃতিস্থ ছিলেন বলতে চাস? তাহলেই বিজ্ঞানের অগ্রসর হয়েছিল আর কি। প্রকৃতিস্থ মানে তোমার বাবার মতো তিনি সারা জীবনে করেছেনটা কি তা শুনতে পারি? মুকুন্দবাবু ব্যস্ত হয়ে বললেন, আহা, এই সামান্য বিষয় নিয়ে অত রক্ত গরম করার কি আছে? না হয় সন্ধ্যের দিকেই কাল সময় করা যাক, তখন ওর ঘোর কেটে যেতে শুরু করে। এটুকু তোমায় করতে হবে ভাই। তোমার জন্য মাস্টার মশাই ট্রানজিস্টার উপহার কিনেছেন, চামড়ার বাক্সে বাইনোকুলার কিনেছেন। সেই বাইনোকুলার হাতে নিয়ে আমি বললাম, কাল কেন, আজ রাতেই হোক না তাহলে। ট্রানজিস্টার কি খাঁচার মধ্যেই আছে? সেজো মামা শেষ মুহূর্তে বাগড়া দিতে চাইছিল, আর কেউ কিছু পাক সেটা বোধহয় পছন্দ হচ্ছিল না। আমি কিন্তু পরদিন সকালে যাওয়ার কথা ঠিক করে ফেললাম। মুকুন্দবাবু চলে গেলে সেজো মামা বলল, ওরে থাকগে না হয় ওসব পাগলের যন্ত্রপাতি, আমি বরং তোকে। বললাম, তাহলেই হয়েছে, তুমি না বিয়োগ করতে পারো না? তাছাড়া আমাকে ট্রানজিস্টারই বা দিচ্ছে কে? তোমাকেও তাহলে এ বাড়ির আরাম ছেড়ে আবার সেই ধ্যাড়ধেড়ে গোবিন্দপুর ফিরে যেতে হবে। রাতে সেজো মামার সঙ্গে পরোটা কাবাবের সদ্ব্যবহার করে সারা রাত ঘুম লাগালাম। সেজো মামা বোধহয় অনেকক্ষণ বারান্দায় পায়চারি করছিল। পরদিন ভোরে একগাদা চিকেন প্যাটি নিয়ে মুকুন্দবাবু এলেন। একসঙ্গে চা খেয়ে ঢেঁপিকে নিয়ে ওর সঙ্গে পরিকটের পিছনের ফটক দিয়ে ভিতরে ঢুকলাম। দেখলাম বাগানে ওগুলো খাঁচা নয়, ছোট ছোট ঘর, সামনে বারান্দা, সব শুদ্ধ জাল দিয়ে ঘেরা। প্রত্যেকটিতে একটা করে জানোয়ার কিংবা পাখি, ঢেঁবি চেঁচিয়ে মেচিয়ে একাকার। একটা পাতি হাঁস দেখলাম ডানা নেড়ে গাছ দেখাচ্ছে। মুকুন্দবাবু বললেন নাকি গাছ গুনছে, বন বিভাগে চাকরি নিতে পারে ইচ্ছা করলেই। একটা বাঁদর খড়ি দিয়ে মাটিতে দাগ কাটছে, নাকি খুব বড় পণ্ডিত। দুঃখের বিষয়, অঙ্ক শিখেছে দেদার, কিন্তু লিখতেও পারে না, আঁকতেও পারে না, কথাও বলতে পারে না। এই হচ্ছে মুশকিল, নইলে অঙ্ক জগতে তাক লাগাতে পারত। বিখ্যাত ডেকার্টের ব্রেনের নকল। কথা বলো না, ওরা ডিস্টার্ব হবে, মহা গোলমাল করবে, প্রতিভাবান কিনা। সবচেয়ে বড় ও ভালো ঘরটা আমার জন্য তৈরি, নরম বিছানা, গল্পের বই, চকলেট, বিস্কুট ইত্যাদি। তাছাড়া ব্রাউন কাগজে মোড়া ট্রানজিস্টার, বাইনোকুলার, তার উপর কার্ডে আমার নাম লেখা। ঢেঁপি প্রথমটা একটু গোলমাল করছিল, তারপর প্রচুর চকলেট বিস্কুট খেয়ে আহ্লাদে আটখান। সারাদিন রেডিও চালিয়ে বাইনোকুলার দিয়ে দূরের চা বাগান আর পর্বত দেখে আর ভালো খাবার খেয়ে কাটালাম। কী সব খাবার! মাখন দিয়ে মুরগি ভাজা, তিতির রোস্ট, আইসক্রিম, এই সব। আমি যা খেলাম ঢেঁবিও তাই খেলো। মাঝে মাঝেই মুকুন্দবাবু এসে খোঁজ খবর নিয়ে গেলেন। বটুকেশ্বর বাবুর টিকিও দেখলাম না। রাতে খাওয়া দাওয়ার পর আরাম করে ঢেঁবি আর আমি শুয়ে পড়লাম। তখনও বাঁদরটার ঘরে আলো জ্বলছে। শেষ রাতে বিকট চেঁচামেচিতে ঘুম ভেঙে গেল। ঢেঁবি সবচেয়ে বেশি চিৎকার করছে, সমস্ত পাখি জানোয়াররাও যোগ দিচ্ছে। সাংঘাতিক কিছু একটা হচ্ছে বুঝলাম। আমি কি আর সেখানে থাকি? তাড়াতাড়ি কাপড় চুপড় পরে নিয়ে, পায়ে জুতো গলিয়ে, ট্রানজিস্টার, বাইনোকুলার আর ঢেঁপিকে নিয়ে খিড়কি দোর খুলে একেবারে উটিকট। মাঝপথেই সেজো মামার সঙ্গে দেখা, এক হাতে টর্চ, এক হাতে চেলাকাঠ। আমাকে দেখে একেবারে হাঁপ ছেড়ে বাঁচল। শটাং উটিকটে ফিরে দরজা এঁটে তবে নিশ্চিন্ত। পরিকটে আলো জ্বলছে, গোলমাল আস্তে আস্তে কমে, সূর্য ওঠার সঙ্গে সঙ্গে থেমে গেল। সেজো মামা বলল, এখানকার বাস বোধহয় তুলতে হলো। চায়ের আগেই মুকুন্দবাবু এসে উপস্থিত। আমাকে দেখেই বললে, শূন্যকে কত দিয়ে গুণ করলে অসীমের সমান হয়? আমি বললাম, ধ্যাৎ। মুকুন্দবাবু বললেন, 4-এর বর্গ কত? আমি বললাম, 8, কালকেই তো বলেছি। মুকুন্দবাবু মূর্ছা গেলেন। তাঁর মুখে মাথায় জলের ছিটে দিতেই সুস্থ হয়ে উঠে বসে বললেন, মাস্টারমশাইয়ের হাত থেকে মেশিন পড়ে চুরমার, খালি বলছেন শক্তি বেশি দিয়ে ফেলেছেন। স্পেসিমেনের সর্বাঙ্গে লোম বেরিয়েছে, মগজে কি হয়েছে কে জানে। আমাকে ঠেকাতে বলে ফরাক্কাবাদ গেছেন ওর গুরুদেবের আশ্রমে। কত টাকা দিতে হবে জানতে চেয়েছেন।
কিন্তু স্পেসিমেনের তো কোনো পরিবর্তন হয়নি, মেশিন ফেল করলো কিনা কে জানে। এমন সময় ঢেঁবির কুঁই কুঁই শুনে সবাই তাকিয়ে গুণিতক বের করছে। মুকুন্দবাবু তো অবাক, সেজো মামা হাঁ। আমি বললাম, এক হতে পারে, আমি তো বালিশে মাথা রাখি না, উল্টো দিকে মাথা দিয়েছিলাম, ঢেঁপি বালিশে মাথা দিয়ে শুয়েছিল, তাই ওকেই। মুকুন্দবাবু আর সেজো মামা হঠাৎ হো হো করে হেসে উঠলেন। মোটের উপর বাকি 19টা দিন খেয়ে দিয়ে ভালোই কেটেছিল, শুধু সারা দুপুর না ঘুমিয়ে অঙ্ক কষতে হতো, কারণ সেজো মামা ট্রানজিস্টর আর বাইনোকুলার বন্ধ করে রেখেছিলেন, যতদিন না অঙ্কের বইগুলো মুকুন্দবাবুর সাহায্যে মুখস্থ করে ফেললাম। বলা বাহুল্য, অ্যানুয়ালে অঙ্কে 60 পেলাম। বাবা সেজো মামাকে রেস্তোরাঁয় খাওয়ালেন, আর মুকুন্দবাবুকে আমাদের স্কুলের অঙ্কের স্যার চলে গেলে হেডমাস্টার মশাইকে বলে সেইখানে বহাল করিয়ে দিলেন।